শুভ সকাল সবাইকে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে এসিআই মোটরস এর যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যারা রয়েছেন এবং আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কেননা আপনারা যে সচেতন, এটা আপনাদের যে বর্তমান যে কার্যক্রম এর মাধ্যমে প্রকাশ পায়। তো আমরা আসলে ভূমিকম্প নিয়ে বেশ প্যানিক, বিগত সপ্তাহে কয়েকটা ভূমিকম্পের ঘটনা হওয়ার কারণে সবাই আসলে প্যানিক। এখানে ভূমিকম্প ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে, যেখানে থাকবে যে ভূমিকম্পের পূর্বে কি করবেন আপনি, ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরবর্তীতে আমাদের করণীয়গুলো কী কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে মুখ্য আলোচক হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মূলত প্রশিক্ষক জনাব এ.কে.এম. শামসুজ্জোহা। আর আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আউসুনুল কবির সাগর। আমি অ্যাকচুয়ালি স্টেশন অফিসার। আমার সাথে রয়েছে দুইজন ফায়ার ফাইটার ইয়াসিন এবং ফায়ার ফাইটার জাকারিয়া। আসলে আর্থকুয়েক কি ধারণা আপনার? ভূমিকম্পটা আসলে কি কারণে ঘটেছে? ওই যে প্রতিদিনের ছোট ছোট কম্পন, রাস্তার পাশের ওজনদার জিনিসগুলোর ছোট করে চলে যাওয়া, কম্পন ধরে দেওয়া, দেখবেন লম্বা করে একটা চিট ধরে দিয়েছে। আমরা সাধারণত দুই ধরনের দুর্যোগকে সবসময় বড় করে দেখি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা ম্যানমেড। তো এই আর্থকুয়েকটাকে একটা ন্যাচারাল ডিজাস্টার বলি আমরা। কি আছে এই ভূমিকম্পের? হাউ মাচ পাওয়ারফুল অ্যান আর্থকুয়েক ইজ? কি মনে হয় আপনার? ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এসিআই মোটরসকে, বিশেষ করে আমাদের সাইফুল ভাইকে। তো ভূমিকম্প হচ্ছে দুটো শব্দের একটা সম্মিলিত রূপ। একটা হচ্ছে ভূমি আর একটা কম্প। খুব সহজ দুটো অর্থ। একটা ভূমি মানে আমরা বলি জমি, কম্প মানে কাঁপা, যে কারণে জমি কাঁপে, দ্যাট ইজ আর্থকুয়েক। এটা হতে পারে আপনার রাস্তার পাশে বাড়ি, খুব লোডেড একটা ট্রাক মালামাল নিয়ে ঠাস করে ব্রেক করে ফেলছে, দেখবেন আপনার বাড়িঘর কেঁপে উঠছে। হয় না এরকম? আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আমাদের আলোচনাগুলোকে ছোট্ট করে হলেও আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। এই যে আমাদের যে অবজেক্টিভস আছে, 5 অবজেক্টিভস, ফাইনালি 5 নাম্বারকে ঘিরে আমাদের আজকের আলোচনা। তো ভূমিকম্প আসলে কি? আমরা বলেছি যে দুটো শব্দের সম্মিলিত রূপ। বিষয়টাকে আমরা এইভাবে দেখি যে ভূঅভ্যন্তরে দীর্ঘ সময় পুঞ্জীভূত অতিরিক্ত চাপ, তাপ এবং বিক্রিয়ার কারণে সৃষ্ট শক্তির আকস্মিক যদি বিমুক্তি ঘটে তাহলেই ভূমিকম্প হয়। এটা যদি স্থলভাগে হয় তাহলে আমরা তাকে ভূমিকম্প বলি। ইফ ইট ইজ আন্ডার ওয়াটার, তার নাম হয় হচ্ছে সুনামি। এখন একটা ভূমিকম্প হলে কি ঘটতে পারে দেখেন তো, কি ঘটতে পারে? একটা ঘর যদি এরকম করে নাচতে থাকে, একটা গাছ যদি এভাবে নড়তে থাকে, সেই ঘরে কারো থাকার কথা? এর 3 ধরনের, একটা ভূমিকম্পে 3 ধরনের ওয়েভ তৈরি হয়। দেখেন, প্রথমে আছে পি ওয়েভ, দ্যাট ইজ প্রাইমারি ওয়েভ। তারপরে তো মাটির যে ওয়েভটাকে দেখেন, মাটির সেকেন্ডারি ওয়েভে এসে ঘরটাকে একটু নড়ে চড়ে দিল। সারফেস ওয়েভ এসে পুরো ঘরটাকে মাটির সাথে বিলীন করে দিল। তার মানে আমরা বিবেচনা করছি ছবিটাকে, যদি একটা ঘর এভাবে নড়ে চড়ে, সেই ঘরে আসলে কোনো কিছু থাকার কথা না। আর এটা যদি ফর এ টাইম বিং, খুব অল্প সময়ের মধ্যে হলে হেললে দুললো দাঁড়ায় গেল, এটা একটা। বাট ইফ ইট ইজ কন্টিনিউয়াসলি 30 সেকেন্ডস অর 40 সেকেন্ডস, তাহলে আসলে ওই স্থানে টিকে থাকা কঠিন। আমরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি একটু বিবেচনা করি, বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে মোর দ্যান 2 মিলিয়ন বিল্ডিং এবং 6 তলার ঊর্ধ্বে বিল্ডিংয়ের সংখ্যা হচ্ছে মোর দ্যান 6 লাখ। ভূমিকম্প বিশারদদের ধারণা, বাংলাদেশে যদি 7 মাত্রার উপরে একটা ভূমিকম্প হয় তাহলে শুধু ভবন ধসে পড়বে অ্যাবাউট 1 লাখ। শুধু ভবন ধসে পড়বে। হাউ মাচ ম্যান উইল বি ইনজিউর্ড অর ডেড, এইটা কল্পনা করা, মানে কল্পনায় আনা যায় না। যেখানে ভবন ধসে পড়বে 1 লাখ, সেখানে কতজন মারা যাবে, কতজন আহত হবে, এদের সংখ্যাকে আপনি কল্পনা করবেন। যদি আমার জীবদ্দশায় একটা বড় ধরনের ভূমিকম্প হয় আর আমি যদি বেঁচে যাই, তাহলে অ্যাটলিস্ট ম্যানেজমেন্টের জায়গাটা যদি আমার জানা থাকে, তাহলে আমার ফ্যামিলিকে আমি সেভ করতে পারবো। আমার সারাউন্ডিং এরিয়াতে আমাদের বন্ধু সার্কেল, আমার অন্যান্য ওয়ার্কার সকল যারা আছে, এই সময় যদি ওয়ার্কিং লেভেলে যদি এই কাজগুলো হয় তাহলে আমরা তাদেরকে সেভ করতে পারবো। এই জন্য জানাটা জরুরি। ক্লিয়ার? তো আজকে থেকে আমরা জেনে যাব একটা ছোট্ট স্লোগান, ভূমিকম্পের ভয়, করতে হবে জয়। ভূমিকম্পের ভয়, হাউ টু ম্যানেজ দ্য আর্থকুয়েক, এটাকে আমরা নিজেদের জীবনে নিয়ে আসতে চাই। ইয়েস অর নট? নির্ভরতা জায়গাগুলো ফায়ার সার্ভিস আছে কিনা?
সো হয়তো আপনার নির্ভরতার জায়গায় ফায়ার সার্ভিস আছে, বাট রেসপন্সিবিলিটির জায়গাটাতে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমি কি বোঝাইতে পেরেছি কথাটা? ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু সেভ ইয়োর সেলফ। যারা ভাবছেন যে ফায়ার সার্ভিস এসে আপনাকে রেস্কিউ করবে, ফায়ার সার্ভিস এসে আপনার ধন সম্পদ রক্ষা করবে, ইটস এ কি বলবো যে সনাতনী চিন্তা। এটা একটা কি কি কারণে ভূমিকম্প ঘটে? এক নম্বর হচ্ছে টেকটনিক প্লেটের সঞ্চালনজনিত কারণ, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যদি বহির্ভাগ এবং অভ্যন্তরে দিনে দিনে পুঞ্জীভূত তাপচাপ এগুলো যখন আকস্মিক বিমুক্তি ঘটে, সেখানে ভূমিকম্প হতে পারে। 3 নম্বর হচ্ছে যদি তাপ এবং চাপ ভূগর্ভের নিম্নভাগে যদি ধাক্কা দেয়, তাহলে ভূমিকম্প হতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যদি ঘটে, সেই ক্ষেত্রে ভূমিকম্প হতে পারে। এবং মানব কর্মকাণ্ডজনিত কারণে ভূমিকম্প হতে পারে। তার মানে ইট ইজ নট এ ন্যাচারাল ডিজাস্টার অনলি, মানব কর্মকাণ্ডজনিত কারণেও ভূমিকম্প হতে পারে। তো এই জায়গাগুলোতে শুধুমাত্র 4 নম্বর থেকে উই আর ভেরি মাচ সেফ। 4 নম্বর থেকে বাংলাদেশে আমাদের সৌভাগ্য যে আমাদের দেশে কোনো আগ্নেয়গিরি নাই, সো উই আর ভেরি সেফ। আমরা একদম বাংলাদেশের অবস্থানটা ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে টেকটনিক প্লেটের সংযোগস্থলে। কাজে বুঝতে পারছেন যে আমরা কতটা থ্রেটের মধ্যে আছি। গতিবিধিটা ঠিক এরকম। যদি আমরা বলি যে ভূমিকম্প যে জায়গায়, যেমনটা আমরা বলেছি নরসিংদীর মাধবদীতে ভূমিকম্প হয়েছে, মানে বলেন এরকম মাধবদীতে বলেছি না, এই জায়গাটাকে কি বলা হয়? আপনি কিন্তু নিজেও জানেন যে ভূমিকম্প হলে কি কি ঘটতে পারে। মোটা দাগে বাংলাদেশকে 3টা জোনে ভাগ করা হয়েছে আর্থকোয়েক ঝুঁকি বিবেচনা, যার গ্রিন জোন হচ্ছে খুলনার ডিভিশন, ইয়েলো জোন হচ্ছে ঠিক নর্থ বেঙ্গলের মাথা থেকে শুরু করে নিয়ে চিটাগং পর্যন্ত ঢাকা, এটা হচ্ছে মিডিয়াম জোনে, মধ্যম ঝুঁকিতে। আর উচ্চ ঝুঁকিতে আছে নর্থ বেঙ্গলের একটা অংশ থেকে পুরো ময়মনসিংহ, রংপুর, বগুড়া, এই অংশটা হচ্ছে রেড জোনে, ভূমিকম্পের রেড জোনে। আমার করণীয় কি? একে 3টা পর্যায়ে আমরা ভাগ করেছি। ভূমিকম্পের আগে করণীয়, ভূমিকম্পের সময় করণীয়, ভূমিকম্পের পরে করণীয়। আমাকে মানে বিএনবিসি অনুযায়ী ভবন নির্মাণ করব। নিয়মিত ইউটিলিটি সার্ভিস যেটা আপনারা বলেছেন, এগুলো যেমন গ্যাস, বিদ্যুতের লাইন, পানি সঠিক আছে কিনা এটা পরীক্ষা করতে হবে। খেয়াল রাখবেন ভাই, আপনি যা আজকে পাশ কাটাচ্ছেন আগামীকাল সেটাই আপনাকে অ্যাটাক করবে। বাড়িতে বা প্রতিষ্ঠানে এখানে দেখেন যে ফার্নিচার যেগুলো থাকে এগুলো অ্যাঙ্করিং করে রাখা, হুক দিয়ে রাখা, ঠিক আছে, যাতে করে এটা নরণে চরণে যেন আপনার বাচ্চার উপরে না পড়ে। জরুরি টেলিফোন যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, এগুলো যে টেলিফোন নাম্বারগুলো সংরক্ষণ করা। অগ্নি নির্বাপন, উদ্ধার, ইভাকুয়েশন, মহড়া পরিচালনা করা। আপনাদের খুবই রিনাউন একটা প্রতিষ্ঠান, যেহেতু নিশ্চয়ই এগুলো হয়, আমরা ধরেই নিচ্ছি যে নিয়মিতভাবে এখানে ইভাকুয়েশন হয়, মহড়া হয়। এখানে মাঝের যে পয়েন্টটা দেখেন, ফ্যামিলির সাথে শেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার এখন এই মুহূর্তে আপনার ফ্যামিলির সাথে নাই, বাট যদি কোনো ঘটনা ঘটে, হোয়াট দে উইল ডু, এটা যদি আপনি শেয়ারিং করেন, সবার কাজগুলোকে যদি একটু একটু করে ডিভাইডেশন করে দেন, বাবা যদি আমরা সবাই মিলে একসাথে থাকি, আমি এই কাজটা করবো, তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা। আর ফাইনালি জরুরি প্রয়োজনে ব্যবহার্য সাজ সরঞ্জামাদি এগুলো সংরক্ষণ করা। এবং এই যে ফ্যামিলিটিকে আপনি একটা ডিপার্টমেন্ট বানায় ফেললেন, ও অফিস বানায় ফেললেন, কাজগুলোকে ভাগ করে দিয়ে, এই কাজগুলো অত্যন্ত সুন্দর হবে ইফ ইউ ফলো দি পয়েন্ট, যে আমরা জরুরি প্রয়োজনের সময় ব্যবহার্য সাজ সরঞ্জামাদি যেগুলো, সেগুলোকে সংরক্ষণ করা। কি সংরক্ষণ করব? দিস দ্য লিস্ট। কি সংরক্ষণ করব? আমরা বলেছি একটা টর্চ লাইট সংরক্ষণ করব। এই জিনিসগুলো 2 দিন একটা বক্সে রাখেন। আফটার 2 days এর ভিতরে যা যা আছে রিচার্জ অ্যাগেইন। যে শুকনো খাবারটা রেখেছে খেয়ে ফেলেন, নতুন খাবারটা আবার ওখানে রাখেন, তাহলে আর এই জায়গাটা ডেট ওভার হওয়ার জায়গাটা আর থাকছে না। এখন তো মাশাআল্লাহ আমাদের হাতে হাতেই রেডিও আছে। আপনার মোবাইল ফোনটা ইটসেলফ একটা রেডিও। এখন হয়তো কাজ করছে না, রেডিও একটা সময় কাজ করবে। এখন হয়তো আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি এর ব্যবহারটাও হয়তো চিন্তা করছেন না, বাট ইট উইল ওয়ার্ক। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন এমন জায়গায় 72 ঘন্টা ধরে আটকে আছি, একটা মেসেজও বাইরে থেকে পাচ্ছি। বুঝতে পেরেছেন? এগুলো দরকার লাগবে। হ্যামার, বাঁশি, এগুলো কেন লাগবে? হ্যামার লাগবে যে আপনি যদি নিজেকে বাঁচাইতে চান, তাহলে এমন হতে পারে যে আপনি দেখতে পাচ্ছেন বাইরের আলো, একটা ছোট্ট ইট ভেঙে দিলেই আমি বের হয়ে যেতে পারেন। এই ছোট ছোট জিনিসগুলো তখন আপনার কাজে লাগবে। বাঁশি কেন লাগবে?
আপনি তো আটকে যাওয়ার সাথে সাথেই বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে গলা শেষ করে ফেলেছেন। শুকনো খাবার, পানি, প্রয়োজনীয় ব্যক্তিগত ঔষধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, মোবাইল, শিশু যত্নের সামগ্রী, এগুলো কি করব আমরা? এগুলো একটা বক্সে রাখবো। প্রশ্ন হচ্ছে বক্সটা কোথায় রাখবো? দেখা যাক কোথায় সংরক্ষণ করা যায়। পরে বলবো আমরা কোথায় সংরক্ষণ করবো। এইবার আমি ভূমিকম্পের সময় কি করব? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট, ডোন্ট বি প্যানিকড। প্যানিকড যদি আপনি হয়েছেন, আপনাকে আসলে কেউ বাঁচাতে পারবে না। আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না, কারণ আপনার আতঙ্কগ্রস্ত হওয়া অন্য 10 জনকে আতঙ্কিত করবে। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। 2 নম্বর, যদি ব্যক্তির অবস্থান কোনো বহুতল ভবন, শপিং মল, থিয়েটার বা সহজে নির্গমনযোগ্য নয় এমন জায়গায় যদি আপনার অবস্থান হয়, হতেই পারে আমরা এখানে আছি এখন যদি একটা ভূমিকম্পের মতো ঘটনা ঘটে, আমরা কয়টা জায়গা দিয়ে বের হতে পারবো? ইফ ইট ইজ ওয়ান এক্সিট, একটাই যদি এক্সিট হয়, তাহলে এখান থেকে বের হতে গেলে সবাই সবার জোর জবরদস্তি করবে, ধাক্কা লেগে 2-4 জন এখানে পড়ে যেতে পারে, ঠিক কিনা? আর যদি আপনি এটা প্র্যাকটিসের মধ্যে রাখেন যে 2 মাস 3 মাস 4 মাস পর পরে এই ধরনের ছোট্ট একটা রুমে 100 জনকে ঢুকায়া দিলেন, একটা ফায়ার অ্যালার্ম বাজায়, দেখি যে আপনি যে নিজেকে প্রায়োরিটি শিফটিংয়ে যাচ্ছেন, নিজেকে কী করবেন, কীভাবে আপনি বেরোচ্ছেন, কাউকে ধাক্কা দিচ্ছেন কিনা, কাউকে ফেলে দিচ্ছেন কিনা। ইটস এ স্ট্রং পয়েন্ট। খেয়াল রাখবেন যে একটা লোক যদি কোথাও আটকা পড়ে যায় আর আপনি যদি তাকে বের না করেন, আপনি সবল সুস্থ মানুষ, মাথায় হেলমেট, কুশন পরিধান করে দ্রুত শক্ত টেবিল বা খাটের নিচে আশ্রয় গ্রহণ করবো। এইবারে আসা যাক আমি ওই বক্সটা কোথায় রাখবো। চিন্তা করেন তো, কোথায় রাখলে ইউ উইল ফিল সেফ। ভূমিকম্প একটা হয়েছে, আমরা কোথায় অবস্থান করবো? যদি গ্রাউন্ড ফ্লোরে হয়, কোনো হেজিটেট না করে বের হয়ে যাব। যদি আপনি 2 তলা 3 তলা 4 তলা 6 তলা 10 তলা 50 তলা 100 তলায় থাকেন, দেন হোয়াট উইল ইউ গো? দেয়ার ইজ অ্যান আর্থকুয়েক। কোথায় যাবেন? খেয়াল রাখবেন, ভবনের এমন কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে বড় রকমের ভয়েড স্পেস তৈরি হয়। বিধ্বস্ত হয়ে গেলেও ভয়েড স্পেস তৈরি হয়। মেইনলি বিল্ডিংয়ের দিস পোর্শন ইজ ভেরি মাচ স্ট্রঙ্গার দ্যান এনি আদার প্লেস। স্ট্রাকচারটা কি? বিম এবং কলাম। আর হার্ডেস্ট এরিয়া হচ্ছে বিম এবং কলাম যেখানে এসে জয়েন্ট হয়েছে। বিম কলামের যে জায়গাটা এসে জয়েন্ট হয়েছে, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে শক্ত অবস্থান। আপনি জানেন কোথায় গিয়ে দাঁড়ালে আপনি অ্যাটলিস্ট একটা ভয়েড স্পেস পাবেন। ক্লিয়ার কিনা? এখন ওয়াল আছে, এই ওয়াল আছে, আপনি ধরা যাক এই জায়গায় এসে দাঁড়ালেন, এই ওয়ালটা যদি ভেঙে যায় আপনি আস্তে করে বের হয়ে যেতে পারবেন, অথবা যারা রেস্কিউয়ার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন যে আই অ্যাম হিয়ার, প্লিজ রেস্কিউ মি। যদি তা না হয়, এই যে লোড ক্যাপাসিটি ম্যানেজমেন্টে, বিল্ডিংয়ের যে লোড ক্যাপাসিটি যে ম্যানেজমেন্ট হয়, এই জায়গাটার সবচেয়ে স্ট্রং জায়গা, যেহেতু ওখানে এই গ্যাপগুলোতে যদি আপনি আটকে থাকেন, তাহলে কি আপনি 72 ঘন্টা বাঁচবেন না? তাহলে আমরা জানলাম যে ট্রায়াঙ্গেল যেখানে যেখানে আছে এই জায়গাটা বেশি স্ট্রঙ্গার, এবং ছোট ছোট খুপড়ির মতো যে জায়গাগুলো, এই জায়গাগুলো অন্য জায়গার তুলনায় কিছুটা শক্তিশালী। এবার বক্সটাকে কোথায় রাখবেন? আপনি কি দরজার কাছে হাতের, মানে আপনার বিছানার পাশে হাতের নিয়ে দৌড় দিবেন? এ সময় তো আপনি পাবেন না। জাস্ট এটাকে স্টোর করেন ট্রায়াঙ্গেলের পাশে। আপনি জাস্ট চলে আসলেন ট্রায়াঙ্গেলে, এসেই আপনি 72 ঘন্টার জন্য 2 লিটারের একটা পানির বোতল পেয়েছেন কাছে, আপনার ভাবনারও বাইরে পেয়েছেন না, যেটা আপনি হয়তো আপনার মনেও নাই যে বক্সটা এখানে রেখেছেন, বাট আপনি জানেন আপনার ট্রায়াঙ্গেলে যেতে হবে। যেই ট্রায়াঙ্গেলে যাবে সেই পরবর্তী 3 দিনের টাইমটাকে সে খুব লাইভলি সেখানে পার করতে পারবে। রান্নাঘরে থাকলে দ্রুত গ্যাসের লাইন বন্ধ করে দিয়ে আসতে হবে। সুযোগ পেলে বিদ্যুতের লাইন, গ্যাসের লাইনগুলো স্টপ করে দিতে হবে। তারপর কি করা? ঝুলন্ত কোনো বস্তু বা ঝাড়বাতির নিকটে আমরা আশ্রয় গ্রহণ করব না। ক্লিয়ার? কখনোই আমরা লিফট ব্যবহার করব না, কখনোই লিফট ব্যবহার করা যাবে না। অগ্নিকাণ্ডের সময় যেমন আমরা লিফট ব্যবহার করব না, ভূমিকম্পর ক্ষেত্রেও একই ধরনের গ্রাউন্ড রুলস, যে ডোন্ট ইউজ দ্য লিফট। ভবনের ছাদ, জানালা বা অন্য কোনো স্থান থেকে লাফিয়ে না পড়া। আমাদের দুর্ভাগ্য যে ভবন দাঁড়িয়েই থাকে, যারা লাফ দেয় তারা দাঁড়াইতে পারে না। ভবনের বাইরে অবস্থানকালীন ভূমিকম্প যদি হয় তাহলে ভবনে প্রবেশ না করা। এই ইফেক্টটা, আর্থকোয়েক ইফেক্টটা জলভাগেই বেশি ঘটে থাকে। ফাটল ধরা কোনো ভবনে প্রবেশ করব না। গ্যাস, বৈদ্যুতিক গোলযোগ বা রাসায়নিক বিক্রিয়ার কোনো যদি ঝুঁকি থাকে সেখানে আমি অবস্থান করব না। সর্বশেষ পরিস্থিতি জানার জন্য রেডিও, বেতার বার্তা এগুলো শুনতে হবে।
জরুরি বাহিনীকে উদ্ধার তৎপরতায় সার্বিক সহযোগিতা করা, ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা আছে। প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প হলে সর্বপ্রথম আপনি কি করবেন? আমরা উত্তর 1 বাই 1 দেখা যাক কে কীভাবে চিন্তা করছি। ভূমিকম্প হলে সর্বপ্রথম আপনি কি করবেন? প্যানিক হওয়া যাবে না। আপনি কি ভাবছেন ওটা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পের সময় আপনি ভবনের দ্বিতীয়, তৃতীয় বা অন্য কোনো তলায় অবস্থান করছেন, আপনি কি করবেন? বিম বা কলামের পাশে, নট নিচে। বিমের নিচে নয়। কেন? খেয়াল রাখবেন, বিম হচ্ছে জেনারেল যে সিলিং, তার চেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই 12 থেকে 14 ইঞ্চি ডিপ। বিমের যে ইটসেলফ যে 12-14 ইঞ্চি যে একটা গ্যাপ, এইটাকে আপনি ভয়েড স্পেস হিসেবে একটা পুরস্কার পেয়ে যাবেন। ব্যস্ততম রাস্তা দিয়ে হাঁটছেন, খেয়াল রাখবেন যে আপনার জীবনটা আপনার কাছে যতটা না মূল্যবান, আপনার পাশে যিনি আছেন তার জীবনটাও তার কাছে অতটাই মূল্যবান। সো দয়া করে কাউকে ধাক্কা দিবেন না, তাকে নিয়েই বরং যান যে ভাই চলেন ওই ফাঁকা জায়গায় যে চুপচাপ বসে পড়ি। এই জায়গাটাতে যতটা ছোট হয়ে থাকা যায়। আপনি নদীতে বা পুকুরে গোসল করছেন, ভূমিকম্প শুরু হয়েছে, কি করব? সাঁতার কাটতে থাকবো, যত দ্রুত সম্ভব সেখান থেকে আমাকে উঠে আসতে হবে। গভীর রাতে ভূমিকম্প শুরু হয়েছে, আপনি ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছেন, কি করবেন? অবশ্যই থিঙ্ক সো ফাস্ট, দ্রুত চিন্তা করেন যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, খুব দ্রুত, উইদিন 2 or 3 সেকেন্ডস। ঠিক আছে? ভূমিকম্পের ফলে আপনি ভবনে বিধ্বস্ত অবস্থায় চাপা পড়ে আছেন, কি করবেন? শক্তি ক্ষয় করা যাবে না। ক্লিয়ার? শক্তি ক্ষয় করা যাবে না, অপেক্ষা করতে থাকেন। যদি আপনি দেখেন যে ইয়োর হেড, ইয়োর লেগ, ইয়োর হ্যান্ডস ওয়ার্ক থ্রুলি, যে খুব চমৎকার হয়ে কাজ করছে, তখন আপনি চিন্তা করতে পারেন এটা। বাট চাপা পড়া অবস্থা থাকে কোনো কিছুতে, অবশ্যই সেটা নিয়ে টানাহাসড়া করবো না, করা যাবে না। এই ছিল আজকে আমাদের টোটাল আলোচনা ভূমিকম্পকে ঘিরে। আপনি যদি প্রত্যেকে 10 জনকে যদি আমাদের খবরগুলোকে দিতে চান, তাহলে আসলে কতজনের সাথে কথা বলছি আমরা? 400 জনের সঙ্গে। 432 জন আপনারা একসাথে কাজ করেন, অ্যাটলিস্ট আপনাদের মাধ্যমে 432 জনের কাছে আজকের এই খবরটা পৌঁছে যাবে। সবার নিরাপত্তা কামনা করে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও।